আসসালামু আলাইকুম। অটোনমিক ফার্মাকোলজির 5 নাম্বার লেকচার। এটা মূলত আমাদের কোলিনার্জিক ফার্মাকোলজির সেকেন্ড লেকচার হতে যাচ্ছে। তো এই লেকচারটিতে আমরা যে জিনিসগুলো শিখব সেগুলো হচ্ছে কোলিনার্জিক ফার্মাকোলজির রিসেপ্টর, এদের রিসেপ্টরের ক্লাসিফিকেশন এবং ডিস্ট্রিবিউশন, তারপরে হচ্ছে রিসেপ্টরগুলার মেকানিজম অফ অ্যাকশন, তারপরে হচ্ছে কোলিনার্জিক অ্যাগনিস্ট বা কোলিনোমাইমেটিক অথবা প্যারাসিম্পেথোমাইমেটিক ড্রাগগুলার ক্লাসিফিকেশন আমরা এই ভিডিওতেই দেখে নেব ইনশাআল্লাহ। তোমাদের সাথে আছে আমি ডক্টর আমিনুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ। এই ফিগারটা মোটামুটি আমরা গত ভিডিওতে খুব ভালো করে বুঝিয়েছিলাম। তো এখানে এই যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন রিলিজ হওয়ার পরে সে তার পোস্ট সিনেপটিক সেল, এটা হতে পারে নিউরন, হতে পারে এটা ইফেক্টর অর্গান, তাদের মাঝে যে রিসেপ্টরগুলো আছে ওই রিসেপ্টরের সাথে সে বাইন্ড করে। এখন এই রিসেপ্টরটাকে আমরা ক্লাসিফাই করেছি হচ্ছে দুইটা ভাগে, অ্যাকর্ডিং টু দ্য বাইন্ডিং উইথ অ্যান অ্যালকালয়েডস। অ্যালকালয়েড দুইটা আছে আমাদের, একটা হচ্ছে মাস্কারিন আর একটা হচ্ছে নিকোটিন। এই রিসেপ্টর সবগুলা কিন্তু অ্যাসিটাইল কোলিনের সাথে বাইন্ড করে, কিন্তু সব রিসেপ্টর মাস্কারিনের সাথে বাইন্ড করে না, আবার সব রিসেপ্টর নিকোটিনের সাথে বাইন্ড করে না। এই বাইন্ডিংয়ের উপর নির্ভর করে যে সকল রিসেপ্টর মাস্কারাইন অ্যালকালয়েডটার সাথে বাইন্ড করে তাদেরকে বলা হয় মাস্কারাইনিক রিসেপ্টর, এবং যারা নিকোটিনের সাথে বাইন্ড করে তাদেরকে বলা হয় নিকোটিনিক রিসেপ্টর। মাস্কারানিক রিসেপ্টর আবার 5 প্রকার, M1 থেকে শুরু করে M5 পর্যন্ত। আর নিকোটিনিক রিসেপ্টর মাত্র 2 প্রকার, একটা হচ্ছে NM রিসেপ্টর আর একটা হচ্ছে NN রিসেপ্টর। এই দুইটা টোটাল 7টা রিসেপ্টর আর কি এখানে। তো এখন এই রিসেপ্টরগুলোর লোকেশন কোথায়, নিশ্চয়ই তোমাদের এই ফিগারটা মনে আছে। তো কোলিনার্জিক রিসেপ্টর বেসিক্যালি পুরো হোল নার্ভাস সিস্টেমেই থাকে। প্যারাসিম্পেথেটিক পুরোটাই কোলিনার্জিক নার্ভাস সিস্টেম, আর সোমাটিক পুরোটাই কোলিনার্জিক নার্ভাস সিস্টেম। এই সোমাটিকের এখানেই থাকে হচ্ছে মূলত NM রিসেপ্টর, আর NN রিসেপ্টর থাকে হচ্ছে এই যে প্রি গ্যাংলিওনিক সেলগুলোতে, কোলিনার্জিক প্যারাসিম্পেথেটিক যেখানে প্রি গ্যাংলিওনিক এই সেলগুলোতে, তারপরে হচ্ছে এখানকার প্রি গ্যাংলিওনিক সেলগুলোতে, তারপরে এই পোস্ট গ্যাংলিওনিক সেলগুলোতে থাকে হচ্ছে মূলত M1 থেকে M5 এই রিসেপ্টরগুলো থাকে আর কি। তবে M4 এবং M5 কিন্তু এই জায়গায় থাকে না, পোস্ট গ্যাংলিওনিকে থাকে না। এরা মূলত হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে যে নিউরনগুলো আছে উইদাউট গ্যাংলিয়া, সেই নিউরনগুলোতে থাকে বেসিক্যালি। তো সোয়েট গ্ল্যান্ড অ্যান্ড ব্লাড ভেসেল সাপ্লাইং স্কেলেটাল মাসেল, এখানেও কিন্তু আমাদের এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অংশ হলেও এখানেও কিন্তু আমাদের অ্যাসিটাইল কোলিন বা এই মাস্কারানিক রিসেপ্টরগুলো থাকে, নিকোটিনিক রিসেপ্টর না। তো আমরা এই ফিগারটাতে চলে আসি সরাসরি, যে ডিস্ট্রিবিউশন অফ কোলিনার্জিক রিসেপ্টর। M1 M2 এই দুইটাকে আমরা অটো রিসেপ্টর বলি। অটো রিসেপ্টর মানে কি? অটো রিসেপ্টর মানে হচ্ছে এরা যে নার্ভ টার্মিনাল থেকে রিলিজ হয় সেই নার্ভ টার্মিনালেই হচ্ছে এদের জন্য এই রিসেপ্টরগুলো থাকে, মানে অটো প্রি সিনেপটিক মেমব্রেনে থাকে। এরা কোথা থাকে তাহলে? প্রি সিনেপটিক নার্ভ টার্মিনালে থাকে, প্রি সিনেপটিক নার্ভ টার্মিনালে থাকবে। আর M1 রিসেপ্টরের আরেকটা কমন জায়গা হচ্ছে এর হচ্ছে গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলে থাকে, মানে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড ইজ এ এক্সোক্রাইন গ্ল্যান্ড। এক্সোক্রাইন গ্ল্যান্ডের অন্যান্য যে সেলগুলো আমরা জানি, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মাঝে 4 টাইপসের সেল আছে। সব সেলে প্যারাইটাল সেল ছাড়া অন্যান্য সেলগুলোতে থাকে হচ্ছে M3 রিসেপ্টর, কিন্তু প্যারাইটাল সেলে থাকে হচ্ছে M1 রিসেপ্টর। আর নার্ভের মাঝেও কিছু, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কিছু নার্ভের মাঝেও M1 রিসেপ্টর থাকে। M2 রিসেপ্টর, তাহলে M1 রিসেপ্টর আমরা একটু শেষ করে ফেলি, যেটা হচ্ছে গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল, প্রি সিনেপটিক নার্ভ টার্মিনাল অ্যান্ড সিএনএসের নার্ভাস সিস্টেমের মাঝে থাকে। তারপরে M2 রিসেপ্টর, যেহেতু এটাও একটা অটো রিসেপ্টর, দ্যাটস ওয়াই এটাও প্রিসিনেপটিক নার্ভ টার্মিনালে থাকবে। আর এটা বেসিক্যালি থাকে, যদি M2 রিসেপ্টরটাকে সম্পর্কে জানতে চায় যে এটা কোথায় থাকে, তাহলে ফার্স্ট অফ অল তুমি যেটা বলবা সেটা হচ্ছে হার্ট। কারণ এই হার্টের মাঝে প্রিডমিনেন্টলি একমাত্র M2 রিসেপ্টরটাই থাকে, অন্য কোনো কোলিনার্জিক রিসেপ্টর এখানে থাকে না। দ্যাটস ওয়াই এটাকে কার্ডিয়াক M2 রিসেপ্টরও বলা হয়। তো তারপর হচ্ছে স্মুথ মাসেল অফ
এটা আসলে ভুল যে ব্লাড ভেসেল অফ স্কেলেটাল মাসেল, এটা ভুল। স্মুথ মাসেল কিছু কিছু জায়গার স্মুথ মাসেলে, এটা লেস ইম্পর্টেন্ট। এটা তোমরা যদিও ক্যাটজাংয়ের ইনফরমেশন, তারপরেও এটা তোমরা প্যাচ যাতে না হয় সেজন্য তোমরা এটা পড়বা না। M3 রিসেপ্টর অল কাইন্ড অফ এক্সোক্রাইন গ্ল্যান্ডসে কী কী থাকে তাহলে? কি এক্সোক্রাইন গ্ল্যান্ড আমাদের কী কী আছে? ব্রঙ্কিয়াল গ্ল্যান্ড, মানে ব্রঙ্কিয়াল ব্রঙ্কাসের এখানে যে গ্ল্যান্ডগুলো আছে সেগুলা, তারপর হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, তারপর হচ্ছে সোয়েট গ্ল্যান্ড, জিআইটির গ্ল্যান্ডগুলো, এরকম পুরো হোল বডিতে যতগুলো এক্সোক্রাইন গ্ল্যান্ড আছে সবগুলো এক্সোক্রাইন গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড তো বলাই হয়নি, স্যালাইভারি গ্ল্যান্ড, সবগুলা এক্সোক্রাইন গ্ল্যান্ডের মাঝে থাকে হচ্ছে M3 রিসেপ্টর। এই M3 রিসেপ্টরকে বলা হয় গ্ল্যান্ডুলার রিসেপ্টরও বলা হয়, ঠিক আছে কিনা? আর স্মুথ মাসেলসেও থাকে। স্মুথ মাসেল আর কোথায় কোথায় থাকে? হোল বডির স্মুথ মাসেল। হোল বডির স্মুথ মাসেল কী কী আছে? হোল বডির স্মুথ মাসেল আছে হচ্ছে যেমন ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল, আইয়ের স্মুথ মাসেল, তারপর জিআইটির স্মুথ মাসেল, তারপর হচ্ছে ইউরিনারি ব্লাডারের স্মুথ মাসেল, এই সবগুলো স্মুথ মাসেলে থাকে হচ্ছে M3 রিসেপ্টর। আর M4, আচ্ছা আরেকটা জিনিস এখানে, অ্যান্ডোথেলিয়াম, ব্লাড ভেসেলের মাঝে যে অ্যান্ডোথেলিয়াম আছে, এই অ্যান্ডোথেলিয়ামের মাঝেও M3 রিসেপ্টর থাকে, কিন্তু ওই অ্যান্ডোথেলিয়ামে কোনো কিন্তু কোলিনার্জিক বা অ্যাড্রেনার্জিক কোনো ধরনের নার্ভই নাই, জাস্ট ওই সেলগুলোতে আমাদের এই M3 রিসেপ্টরটা থাকে। M4, M5 লেস ইম্পর্ট্যান্ট, আমরা জাস্ট মাথায় রাখবো এগুলো হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে। আর NM রিসেপ্টর একটু আগে আমরা বললাম এটা হচ্ছে সোমাটিক এন্ড প্লেটে থাকে, মানে সোমাটিক নার্ভাস সিস্টেমের যেখানে ওখানে থাকবে। মাসেল টাইপ, এটার আরেক নাম মাসেল টাইপ অথবা এন্ড প্লেট রিসেপ্টর। আমরা ওই যে একটা নিউরন এসে যে মাসেলের এখানে শেষ হয়, এটা যদি একটা নিউরন হয়, এটা যে মাসেলের এখানে শেষ হবে, সেই পোস্ট সিনেপটিক মাসেলের এখানে থাকবে স্কেলেটাল মাসেলের নিউরোমাস্কুলার জাংশনের এখানে হচ্ছে NM রিসেপ্টর থাকে। আর NN রিসেপ্টর এটা হচ্ছে নিউরোনাল টাইপ, এটা থাকে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পোস্ট গ্যাংলিওনিক বডি এবং সেল বডি এবং ড্যান্ড্রাইটসে। এই জিনিসটা একটু বুঝাই দিই আমি, যে এই জিনিসটা হচ্ছে যে এখানে আমি ক্যাটজাং থেকে নিয়ে এসেছি, পুরো জিনিসটাকে একটু বোঝাচ্ছি। আমরা দেখেছিলাম হচ্ছে ব্রেইন, তারপর হচ্ছে স্পাইনাল কর্ড, আর আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আসে থেকে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আসে হচ্ছে ব্রেইনের ক্রেনিয়াল নার্ভ 3, 7, 9, 10, আর স্যাক্রাল রিজিয়ন থেকে কিছু নার্ভ আসে। তাহলে এই যে জায়গার এই নার্ভগুলো হচ্ছে অর্গানের আগে একটা গ্যাংলিয়াতে গিয়ে শেষ হয়। এগুলোকে আমরা বলি হচ্ছে প্রি গ্যাংলিওনিক নিউরন। একইভাবে স্যাক্রালের এগুলোও গ্যাংলিয়ার আগে একটা অর্গানের আগে গিয়ে এরা গ্যাংলিয়ার এখানে গিয়ে শেষ হয়। তাহলে এই মাসকারানিক রিসেপ্টরগুলো থাকে হচ্ছে পোস্ট গ্যাংলিওনিক সেলগুলোতে, এমনকি ইফেক্টর অর্গানগুলোতে। আর নিকোটিনিক রিসেপ্টরগুলো থাকে এমটা থাকে হচ্ছে স্কেলেটাল মাসেলের এখানে, আর আদার যতগুলো আছে এন রিসেপ্টর, এগুলো হচ্ছে এই যে এখানকার গ্যাংলিয়ার যে সেলগুলো আছে, গ্যাংলিয়ার সেলগুলোতে অথবা প্রি গ্যাংলিওনিক নার্ভ টার্মিনালগুলোতে হচ্ছে এরা থাকে আর কি। এখানে লেখা আছে পোস্ট গ্যাংলিওনিক সেল বডি, গ্যাংলিয়ার সেল বডিতে থাকে, মানে এই যে গ্যাংলিয়ার এখানে শেষ হচ্ছে, তো এখান থেকে একটা নিউরন এসে শেষ যখন হচ্ছে, এখানে একটা নিউরন এসে শেষ হচ্ছে, আর ঠিক এখান থেকে আর একটা নিউরন শুরু হচ্ছে। তাহলে গ্যাংলিয়ার পরের যে সেল বডিটা আছে, এখানে হচ্ছে আমাদের এন রিসেপ্টরটা থাকে। এই যে জায়গায় লিখে আছে দেখো, মাসকারানিক রিসেপ্টরস আর লোকেটেড অন প্লাজমা মেমব্রেন অফ সেল ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ওই যে সিএনএসে M1, M4 এবং M5 রিসেপ্টরগুলো থাকে। এরপর হচ্ছে অটোনমিক গ্যাংলিয়ার এখানে থাকে। তারপর হচ্ছে অর্গানসে থাকে, যেখানে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ টার্মিনাল থাকে। তারপর হচ্ছে ওই আমরা বলেছিলাম যে সিম্প্যাথেটিক যেই দুইটা জায়গায় কোলিনার্জিক নার্ভ থাকে, যেমন সোয়েট গ্ল্যান্ড এবং ব্লাড ভেসেলস অফ স্কেলেটাল মাসেল, সেখানেও হচ্ছে মাসকারানিক রিসেপ্টরগুলো থাকে। সোয়েট গ্ল্যান্ডের মাঝে থাকে হচ্ছে M3 রিসেপ্টর, এবং ব্লাড ভেসেলস অফ স্কেলেটাল মাসেলের এখানেও থাকে হচ্ছে M3 রিসেপ্টর। তারপর নিকোটিনিক রিসেপ্টর আর লোকেটেড অন প্লাজমা মেমব্রেনস অফ পোস্ট গ্যাংলিওনিক সেলস ইন দ্য অটোনমিক গ্যাংলিয়া। তারপর হচ্ছে অফ মাসেলস ইনারভেটেড বাই সোমাটিক, এই যে সোমাটিক এন্ড প্লেটে থাকে আর কি, সাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ওকে, আমরা মোটামুটি এই ডিস্ট্রিবিউশনটা শেষ করলাম, তারপরে ক্লাসিফিকেশনটাও শেষ করলাম। এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ দিস রিসেপ্টরস। মেকানিজম অফ অ্যাকশন এর দিক থেকে আমরা এই কোলিনার্জিক রিসেপ্টরগুলোকে 3টা ভাগে ভাগ করব। 3টা ভাগে, একটা হচ্ছে GQ প্রোটিন, আরেকটা হচ্ছে GI প্রোটিন, আরেকটা হচ্ছে আয়ন চ্যানেল। আচ্ছা, এই জিনিসগুলো একটু বলি যে বডির
যেই কোনো নিউরোট্রান্সমিটার অথবা যে কোনো ড্রাগ বডির জন্য এক একটা কেমিক্যাল মেসেঞ্জার। এরা বডির সরাসরি কাজ করে না বডিতে, এরা কি করে বডির রিসেপ্টরগুলোর সাথে বাইন্ড করে। তোমরা যদি এই বিষয়টা নিয়ে একদম বেসিকটা ক্লিয়ার করতে চাও তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেলের অ্যান্ডোক্রাইন ফিজিওলজি প্লেলিস্টে গিয়ে হরমোনের মেকানিজম অফ অ্যাকশনটা দেখে নিতে পারো। ওই একটা ভিডিওতে তোমাদের পুরো বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি এখানে যতটুকু সম্ভব বলে দিচ্ছি, তোমরা একটু দেখো যে মাসকারানিক রিসেপ্টরগুলো হচ্ছে জি প্রোটিন কাপলড রিসেপ্টর। এরা জি প্রোটিনের সাথে বাইন্ড করে তাদের ফার্দার অ্যাকশন দিবে। আর নিকোটিনিক রিসেপ্টর হচ্ছে আয়ন চ্যানেল লিঙ্কড রিসেপ্টর। এখানে এটা সহজে বলে দেওয়া যায়, এটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম আয়ন চ্যানেল ডিপেন্ডেন্ট। দেখো নিকোটিনিক রিসেপ্টরটা যদি আমরা দেখি যে এটা কি করে, এটা হচ্ছে এসিটাইল কোলিনটা নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করার সাথে সাথে এখানে সোডিয়াম সেলের ভিতরে এন্টার করে ইনসাইড দ্য সেল। আর সেলের ভিতর থেকে কিছুক্ষণ পরে হচ্ছে পটাশিয়ামটা বের হবে। তো সোডিয়াম যখন ঢুকতেছে এটাকে আমরা বলি হচ্ছে ডিপোলারাইজেশন, মানে অ্যাকশন পটেনশিয়াল কিন্তু জেনারেশন হয়ে গেছে। তারপর হচ্ছে যখন পটাশিয়াম বের হবে তখন এটাকে আমরা বলবো হচ্ছে রিপোলারাইজেশন। এর মাধ্যমে নিকোটিনিক রিসেপ্টর বা এসিটাইল কোলিন তার ফাংশন করে। তারপর হচ্ছে মাসকারানিক রিসেপ্টর। তো মাসকারানিক রিসেপ্টরকে আমরা দুইটা ভাগে দেখেছিলাম, একটা হচ্ছে জি কিউ প্রোটিনের মাধ্যমে, আরেকটা হচ্ছে জি আই প্রোটিনের মাধ্যমে। জি কিউ প্রোটিন এটার মাধ্যমে কাজ করে হচ্ছে M1 M3 এবং M5 রিসেপ্টর। আর জি ইনহিবিটরি প্রোটিনের মাধ্যমে কাজ করে হচ্ছে M2 and 4 এই দুইটা রিসেপ্টর। দেখো এখানে একটু ডিটেলস দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পারো যে জি প্রোটিন কত ধরনের, এটা ক্যাটজাংয়ের একটা টেবিল। আমাদের এত পুরো টেবিলটা লাগবে না, আমরা জাস্ট জি কিউ প্রোটিনটা দেখব এবং জি ইনহিবিটরি প্রোটিনটা দেখব। দেখো এই রিসেপ্টর কোথায় থাকে এটা আমাদের দরকার নাই। দেখো জি ইনহিবিটরি প্রোটিন এরা কি করে, এরা বেসিক্যালি হচ্ছে অ্যাডেনাইলিল সাইক্লেজ একটা এনজাইম, এটার অ্যাক্টিভিটি কমিয়ে দিবে। অ্যাক্টিভিটি যখন কমে যাবে তখন বডিতে একটা সেকেন্ড মেসেঞ্জার সাইক্লিক ইএমপির পরিমাণটাও কমে যাবে। আর সাইক্লিক ইএমপির পরিমাণটা যদি কমে যায় তাহলে ফার্দার যে ইফেক্ট, সেলের যে ইফেক্ট সেটা ডেভেলপ করবে না। সাথে সাথে যে ইনহিবিটরিটা আরেকটা কাজ করে সেটা হচ্ছে হার্টের মাসেলের মাঝে এটা পটাশিয়াম চ্যানেলটাকে ওপেন করে। তো পটাশিয়াম চ্যানেল যদি ওপেন করে তাহলে সেল থেকে পটাশিয়ামটা সেলের বাহিরে বের হয়ে যাবে, কারণ পটাশিয়াম সেলের ভিতরে বেশি থাকে। তা সেল থেকে যদি পটাশিয়াম সেলের বাহিরে বের হয়ে যায় তাহলে সেল কিন্তু কিছু পজিটিভিটি হারাবে। তো পজিটিভিটি যদি হারায় তাহলে সেলটা নেগেটিভ হয়ে যাবে। নর্মাল অ্যাকশন পটেনশিয়ালটা কিন্তু কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে যদি আমরা ধরি যে 90 মিলিভোল্ট, তাহলে পটাশিয়াম বের হয়ে যাওয়ার কারণে এটা 100-এর দিকে চলে যাবে। তাহলে ওই কন্ডিশনটাকে আমরা ফিজিওলজি থেকে জানি, এটাই কি বলে হাইপার পোলারাইজেশন। আর হাইপার পোলারাইজেশন যখন হবে তখন হার্টটা ফার্দার স্টিমুলেশন ও অ্যাকশন পটেনশিয়ালগুলো সহজে জেনারেট করবে না। আর জেনারেট না করলে তার হার্ট রেটটাও কমে যাবে। তাহলে এটা হচ্ছে জি ইনহিবিটরি প্রোটিন যেগুলো আছে, জি প্রোটিন যেগুলো আছে ওদের কাজ। আর জি কিউ প্রোটিনের কাজ হচ্ছে এরা ফসফোলাইফেজ সি নামক একটা এনজাইমকে অ্যাক্টিভেট করে। সেই এনজাইমটা সেল মেমব্রেনের মাঝে যে ফসফোলিপিডগুলো আছে সেগুলোকে ভেঙে ফসফো ইনোসিটোল ডাইফসফেটে কনভার্ট করে। সেই ফসফো ইনোসিটোল ডাইফসফেটটা আবার ভেঙে ডাইএসেল গ্লিসারল এবং ইনোসিটোল ট্রাইফসফেটে কনভার্ট হয়। ডাইএসেল গ্লিসারলটা আবার প্রোটিন কাইনেজ সিটাকে অ্যাক্টিভেট করে, যেটা হচ্ছে সাইক্লিক এটিপিকে ভেঙে একটা রেসপন্স সে ক্রিয়েট করে। তারপর হচ্ছে ইনোসিটোল ট্রাইফসফেট সেলের ভিতরে কিছু ভেসিকেল থাকে, ওই ভেসিকেলগুলো থেকে ক্যালসিয়ামটাকে সাইটোপ্লাজমে আনে। সাইটোপ্লাজমে এসে ক্যালসিয়ামটা ক্যালনোডিওলিন নামক একটা প্রোটিনের সাথে বাইন্ড করে। সেই ক্যালসিয়াম ক্যালনোডিওলিনটা আবার আর একটা এনজাইমের সহযোগিতায় একটা রেসপন্স ক্রিয়েট করে। আমরা বুঝতে পারলাম কিনা? তাহলে জিকিউ প্রোটিনের মেকানিজম যদি আসে তাহলে এভাবে লিখবা। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে যে জিএস প্রোটিনটা কীভাবে কাজ করে। তো আসলে জি ইনহিবিটরি প্রোটিনটা হচ্ছে এই জিএস প্রোটিনকে জাস্ট ইনহিবিট করবে, এটা অ্যাডেনাইলিল সাইক্লেসকে ইনহিবিট করবে, যার কারণে সাইক্লিক এমপির পরিমাণ কমে যাবে আর ফার্দার রেসপন্স কমে যাবে সেলের প্রতি। এখন এটার মাধ্যমে এই মোটামুটি আমরা মেকানিজম অফ অ্যাকশন শেষ করে ফেললাম। এখন কোশ্চেন কেমন আসবে আর তুমি কিভাবে অ্যান্সার করবা। দেখো প্রথমত হচ্ছে তো একটা ড্রাগের নাম দিয়ে দিবে, যেটা হচ্ছে মাস্কারিনিক ড্রাগ অথবা নিকোটিনিক ড্রাগ, যে কোনো একটা ড্রাগের নাম দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটার মেকানিজম অফ অ্যাকশন কী। মাস্কারানিক হলে তুমি জি
কিউ প্রোটিন এবং জি ইনহিবিটরি প্রোটিন, দুইটা মেকানিজমই তুমি লিখে দিবা। আর নিকোটিনিক হলে তোমাকে সোডিয়াম পটাশিয়াম চ্যানেলের মাধ্যমে যে মেকানিজমটা একটু আগে দেখালাম সেই মেকানিজমটা লিখে দিতে হবে। আর যদি আসে অ্যাসিটাইল কোলিনের মেকানিজম অফ অ্যাকশন, দেন ইউ হ্যাভ টু রাইট বোথ অফ দিজ মেকানিজম। তাহলে আমরা মেকানিজম অফ অ্যাকশন মোটামুটি শেষ করলাম। এখন আমরা যাচ্ছি এই যে রিসেপ্টর আছে পোস্ট সিনেপটিক মেমব্রেনের এখানে, এই রিসেপ্টরগুলোকে অ্যাসিটাইল কোলিন বাইন্ড করার পরেই তো কিছু কিছু জিকিউ, কিছু কিছু জিআই আর কিছু কিছু সোডিয়াম চ্যানেলকে ওপেন করে তাদের রেসপন্সটা ক্রিয়েট করে। যে যে জায়গায় আছে সে সেই জায়গার রিসেপ্টরটাকে ওপেন করবে। যেমন হার্টের মাঝে হচ্ছে জি ইনহিবিটরি প্রোটিনটাকে অ্যাক্টিভ করবে অ্যাসিটাইল কোলিন, তারপর হচ্ছে স্পোন মাসেলের মধ্যে যে কিউটাকে সে অ্যাক্টিভ করবে এবং এক্সোক্রাইন গ্ল্যান্ডে যে কিউটাকে সে অ্যাক্টিভ করবে। আবার নিউরোমাস্কুলার জাংশনের এখানে সে সোডিয়াম চ্যানেলটাকে অ্যাক্টিভেট করবে। তাহলে যেখানে যেটা আছে সেখানে সেই রিসেপ্টরটাকে অ্যাক্টিভেট করার মাধ্যমে তার ইফেক্ট দিবে। এখন অ্যাসিটাইল কোলিন ছাড়া অন্য কোনো একটা ড্রাগ দিলে সেই ড্রাগটা যদি ওই স্পেসিফিক অর্গানের উপর ওই অ্যাসিটাইল কোলিনের মতো করে ফাংশন করে, কাজ করে বা ইফেক্ট দেয়, তাহলে ওই ড্রাগটাকে আমরা কি বলি? ওই ড্রাগটাকে বলি আমরা হচ্ছে কোলিনোসেপ্টরস স্টিমুলেন্টস অথবা কোলিনোমাইমেটিক্স অথবা কি বলি? অথবা বলি প্যারাসিম্প্যাথোমাইমেটিক। তাহলে এরা এই ড্রাগগুলা বেসিক্যালি কাজ কি? যে কোলিনোমাইমেটিক ড্রাগটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট অ্যাক্টিং আর একটা হচ্ছে ইনডিরেক্ট অ্যাক্টিং। ডিরেক্ট অ্যাক্টিংগুলো কী করে? এরা হচ্ছে সরাসরি এই রিসেপ্টর তিনটার উপর কাজ করবে। আর ইনডিরেক্ট অ্যাক্টিংটা কী করবে? ইনডিরেক্ট অ্যাক্টিং এই রিসেপ্টরের উপর কোনো ইফেক্ট দিবে না। এরা হচ্ছে বরং অ্যাসিটাইল কোলিনকে যে ভাঙে, অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এনজাইম, এটাকে ইনহিবিট করবে। এটাকে ইনহিবিট করলে অ্যাসিটাইল কোলিনের পরিমাণ বেড়ে যাবে, আর তখন অ্যাসিটাইল কোলিনটা হচ্ছে রিসেপ্টরকে বেশি বেশি স্টিমুলেট করতে পারবে। এই জন্য এটাকে বলা হয় ইনডিরেক্ট অ্যাক্টিং। ইনডিরেক্ট অ্যাক্টিং দুই ধরনের, একটা হচ্ছে রিভার্সিবল আর একটা হচ্ছে ইরিভার্সিবল। আর ডিরেক্ট অ্যাক্টিং এরা আবার দুই ধরনের, একটা হচ্ছে অ্যালকালয়েডস, যেটা আমরা একটু আগে বললাম যে মাস্কারাইন এবং নিকোটিন, আর একটা হচ্ছে কোলিন অ্যাস্টারেজ। এগুলো আমরা সামনের লেকচারে দেখব। জাস্ট একটু দেখো যে নিকোটিনিক রিসেপ্টরের উপর যেই অ্যাগনিস্টগুলো বাইন্ড করবে তাদেরকে আমরা বলবো নিকোটিনিক কোলিনোমাইমেটিক। এরা কী করবে? ইফেক্ট দিবে হচ্ছে নিউরোমাস্কুলার এন্ডপ্লেট এবং স্কেলেটাল মাসেলের এখানে একটা ইফেক্ট হবে, অটোনমিক গ্যাংলিয়ন সেলে তাদের একটা ইফেক্ট হবে এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কিছু ইফেক্ট তারা দেখাবে। আর মাস্কারানিক রিসেপ্টর এরা কোথা থেকে আমরা বলেছিলাম? এরা বেসিক্যালি থাকে হচ্ছে ইফেক্টের অর্গানের নার্ভের এখানে একটা থাকে M1 রিসেপ্টর, সেখানে যেই নার্ভের সেই ইফেক্ট দিবে। এখানে কি কোন কোন নার্ভ আছে? আমরা জানি প্যারাসিম্প্যাথেটিক নার্ভ কোনটা 3, 7, 9, 10। তাহলে এগুলা ওখানে ইফেক্ট দিবে। আর মাস্কারানিক রিসেপ্টর হার্টে যেটা থাকে সেটা হার্টের উপর ইফেক্ট দিবে এবং এক্সোক্রাইন গ্ল্যান্ড এবং এন্ডোথেলিয়াম অফ ব্লাড ভেসেলসে থাকে, সেখানের ইফেক্ট সেই জায়গার মতো করে দিবে। জাস্ট আমাদেরকে ডিরেক্ট অ্যাক্টিং এবং ইনডিরেক্ট অ্যাক্টিং ড্রাগগুলোর নাম মুখস্থ করতে হবে। সামনের ক্লাসগুলো আমাদের জন্য খুব সহজ হবে, কারণ আমরা জাস্ট ডিরেক্ট অ্যাক্টিং এবং ইনডিরেক্ট অ্যাক্টিং ড্রাগগুলোর নাম মুখস্থ করতে হবে। নামটা মুখস্থ করলে আমরা কিন্তু মেকানিজম অফ অ্যাকশন বা প্রত্যেকটা জিনিস অঙ্কের মতো করে একদম সহজে মিলিয়ে ফেলতে পারবো ইনশাআল্লাহ। কারণ আমাদের আগের লেকচারগুলোতে আমরা ইফেক্ট বলে আসছি, এই লেকচারটাতে আমরা ডিস্ট্রিবিউশন এবং মেকানিজম অফ অ্যাকশন বললাম। সামনের লেকচারে আমরা জাস্ট ড্রাগগুলোর নাম মুখস্থ করব এবং কোথায় কেন ইউজ করি জাস্ট এটাকে আমরা মিলিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।